দর্শক, আবহাওয়া বার্তা ও বিজ্ঞাপন বিরতির পর রাঙা সকালের দ্বিতীয় ঘন্টা শুরু করছি। জিয়ন এবং কিবরিয়া রয়েছে আপনাদের সাথে, এবং সেই সাথে আমাদের সাথে দ্বিতীয় ঘন্টায় রয়েছেন সংগ্রাহক বনসাই শিল্পী আনিসুল হক। চলুন দর্শক, তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। নিশ্চয়ই আপনার কাজগুলো নিয়ে আমরা আপনার সাথে কথা বলবোই, কিন্তু শুরুতেই আমরা আপনার পরিবার, জন্ম, সেসব নিয়ে শুনতে চাই। আমার জন্ম চট্টগ্রামে মিশরের মিঠাছড়া নামে একটা জায়গাতে। ছোটবেলায় আসলে খুব ছোটবেলায় গাছ পছন্দ করতাম, কারণ আমার মা গাছ পছন্দ করতেন। তিনি ঢাকা থেকেও গাছ সংগ্রহ করে নিয়ে যেতেন। বাড়ির চারদিকে নানান রকমের ফলের গাছ, ফুলের গাছ দিয়ে ভরে রাখতেন। এমনকি উনি নানান রকমের শাকসবজি চাষ করতেন, সেটা আমরা খেতাম। তো পরবর্তীতে যখন আমার মা ছোটবেলাতেই মারা যান, 6 বছর বয়স হবে, তখন ঢাকা চলে আসি। ভাই বোন সংখ্যা কত ছিল? ভাই বোন আমার 3 ভাই 2 বোন। তো ঢাকাতে চলে আসার পরে আসলে তখন ওই গাছপালা যে ছোটবেলায় এত বেশি দেখছি, ঢাকাতে এসে তো আর গাছপালা নাই। তখন ওই ছোট ছোট গাছ এনে টবে বসিয়ে দিতাম, ওই ছোটবেলাতেই। বুঝতাম না অত কিছু ভালোভাবে, তারপরেও বসিয়ে দিতাম। এভাবেই আসলে একটা সময় মনে হলো যে এই মানে ওইটা মিস করতাম, চিটাগাংয়ের যে এই পাহাড় পর্বত, এই সবুজ গাছপালা, এই জিনিসটা মিস করতাম। কোথায় মিস করতেন ওটা? মানে চিটাগাং থেকে অন্য কোথাও? মানে ঢাকাতে আসার পরে, আসলে পুরনো ঢাকাতে। পুরনো ঢাকাতে? জি জি। ওকে। তখন ওই ম্যাগাজিনে একবার দেখলাম যে একটা বনসাই। এটা কত বছর বয়সে দেখলেন বা কোন সময়টাতে? এটা সম্ভবত 85-86 দিকে। কোন ক্লাসে পড়েন তখন আপনি? আমি 85-তে এসএসসিতে। ওকে। এবং নিশ্চয়ই সেটা আপনার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। একটা কাজ করি, আপনার সম্পর্কে একটু ছোট করে এই ফাঁকে দর্শকদের জানিয়ে নিই, এবং আপনি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছেন সেটার বিস্তারিত আমরা তারপরে শুনবো। আমাদের সঙ্গে আছেন বনসাই শিল্পী এবং সংগ্রাহক আনিসুল হক। জাপানের বিখ্যাত বনসাই শিল্পী সুসুমু নাকামুরার কাছে এ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। আনিসুল হকের সংগ্রহে আছে নানা প্রজাতির দেশি বিদেশি প্রায় 500 বনসাই। পুরান ঢাকায় নিজ বাড়িতে সংগৃহীত বনসাই নিয়ে তৈরি করেছেন এক বনসাই জাদুঘর। 2000 সালে প্রথম বনসাই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এ পর্যন্ত 20টির বেশি প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। 2005 এবং 2007 সালে জাপান দূতাবাসের সহযোগিতায় বনসাই জাতীয় প্রদর্শনী ও প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আনিসুল হক। বনসাই চর্চার পাশাপাশি প্রশিক্ষক হিসেবে কাজ করে চলেছেন, যুক্ত আছেন বাংলাদেশ বনসাই সোসাইটির সাথে। তার কাছে আমরা আবারও ফিরছি। এইগুলো তো কাজের জায়গা, কিন্তু কাজের বাইরের মানুষটাকে আমরা একটু জানতে চাই। ছোটবেলাতে থাকে না, বাবা মায়ের একটা শখ থাকে, ছেলে বড় হয়ে এটা হবে ওটা হবে, পুরো বিশ্ব জয় করে ফেলবে, হ্যাঁ, এরকম একটা পরিকল্পনা তো সব বাবা মায়েরই থাকে। কি ছিল, তারা কি চেয়েছিল? তারা, আমার বাবা চাইতেন ডাক্তার, আর মা? ডাক্তার হোক। মা তো মারাই মা গেছে। না, কিন্তু তারপরেও নিশ্চয়ই কোনো পরিকল্পনা ছিল তার, বাবাকে নিশ্চয়ই বলে গেছে। আপনি জানতে পারিনি, আর তাছাড়া অনেক ছোটবেলাতেই তো। আচ্ছা, আপনার কি পরিকল্পনা ছিল? আমার আসলে, আমি ছবি আঁকতাম, মানে একটু সুযোগ পেলেই রং তুলি নিয়ে অথবা এই পেন্সিল দিয়ে ছবি আঁকতাম। আচ্ছা, এটাই আমার শখ ছিল। অথবা মাটি দিয়ে নানান রকমের জিনিস বানাতাম, মানে বড় হয়ে শিল্পী হব বা এই লাইনে কাজ করব, এরকম। হ্যাঁ, ওরকমই একটা ইয়ে ছিল, কিন্তু বড় হয়ে হব ঠিক এটা ইয়ে ছিল না, কিন্তু ভালো লাগতো। আচ্ছা আচ্ছা। নিজের ঘরের জন্য নিজেই ছবি আঁকতাম, নিজের ঘরে দেয়ালে দেব। বাবা কি খেয়াল করতো যে ছেলের ছবি আঁকার প্রতি একটা আগ্রহ হচ্ছে? না, বাবা চাইতেন ডাক্তার হবে। জি, মানে সবাই চাইতেন একটু অন্যরকম। মাকে ছাড়া বড় হওয়া, পরিবারের রকমটা তো একটু অন্যরকমই থাকে, আমরা জানি। আপনার ক্ষেত্রে কেমন ছিল সবকিছু মিলিয়ে? না, আমার তেমন একটা অসম্পূর্ণ কোনো কিছু ছিল না, কারণ আমার ভাই বোনরা ছিল, তারপর অন্যরা সবাই ছিলেন ওখানে, তো যার জন্য তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু আমি ছোটবেলা থেকে আসলে আমার বাবা একটু অন্য ধরনের ছিলেন, মানে উনি অনেকবার হজ করেছেন, প্রায় 18-19 বার হজ করেন। তো উনি চাইতেন না এই ধরনের কোনো কিছু। যেমন আমি গিটার শিখতে চাইতাম, গিটার বাফাতে ভর্তিও হই, উনি বন্ধ করে দিলেন। হ্যাঁ, একটু অন্যরকম ছিলেন। তো পরবর্তীতে যার জন্য আমি অনেক পরে এসে প্রথমে থিয়েটার স্কুলে ভর্তি হই, 1 বছরের কোর্স করি, থিয়েটারে কাজ করি 3 বছর। পরবর্তীতে
এই বনসাইটা যখন বনসাই এর মধ্যেই চলছে, আচ্ছা, এই 86-87 থেকে বনসাই, তাও আবার ভুল পদ্ধতিতে। না তখন তো তাহলে আমরা আমাদের ওই দেশে গল্পটা কেউ ভাবে করতেন শুনি। না খুব বেশি। আপনি একটু ইন্টারেস্টিংলি যেভাবে শুরু করলেন, আপনি প্রথমে কোন একটা ম্যাগাজিনে দেখলেন, তারপর কি করলেন? হ্যাঁ, তখন ওই ভুলভাবেই আমি শুরু করলাম কি একটা ম্যাগাজিনে দেখলাম যে খুব পুরনো গাছ, ছোট একেবারে বয়সী, এটা কিভাবে করলো, মানে আশ্চর্য একটা ব্যাপার। কোনো বই নাই বাংলাদেশে তখন, কেউ খুব একটা জানে না, কারা করে খুব একটা জানিও না। আমি পরবর্তীতে জানি যে রবীন্দ্রনাথ নাকি একটা বনসাই ছিল ওনার কাছে, উনি করতেন, এরকম কিছু একটা শুনলাম আমি আচ্ছা, অনেক পরে এসে। তো যাই হোক, আমি ভুল পদ্ধতিতেই একটা পাকুড় গাছ ওয়ালের উপর থেকে তুলে এনে খুব খারাপ মাটি দিই, যেটা এখন অনেকে মনে করে খুব খারাপ মাটি দিয়ে বনসাইটিকে বেঁধে টেঁধে রেখে একটা কিছু করা হয়, যেটা ভুল ধারণা। ওই ভুল ধারণাটা দিয়ে আমি শুরু করি, করলেন। একটা প্লেটের মধ্যে বসিয়ে দিয়ে কি করি, একটা তারের জালি দিয়ে আটকায় দিই, যে এটা আর বের বড় হতে হতে দিব পারবে না, না, হ্যাঁ। কোথাও যেতে পারবে না, ডালপালা তো সে ছড়াবে। তো ওটার মধ্যেই সে পেঁচিয়ে পেঁচিয়ে ডালপালা ছিল, তো ওইটা দেখি খুব Excited. ভালো লাগতো, হ্যাঁ, যে শিকড় টিকড় নেমে গেছে। পরবর্তীতে যখন আমি 99 সনে বাংলাদেশ বনসাই সোসাইটি গঠিত হয়, আমি বাংলাদেশ বনসাই সোসাইটিতে যোগ দিই 2000 সনে। 2000 সনে যোগ দিয়ে তখন এর মধ্যেই আমি এই 86-87 এর মধ্যেই আমি একটা বই পাই। আমার এক কাজিন, সে আমাকে একটা বই গিফট করে, এমিলিয়াং এর। ওই বইটা পড়ে তখন বনসাই আসলে আমি বুঝতে পারি যে বনসাইটা আসলে এই। ওইটা পরে যখন আমি চর্চা করছি, এর মধ্যেই 2000 সনে আমি বাংলাদেশ বনসাই সোসাইটিতে যুক্ত হই। বাংলাদেশ বনসাই সোসাইটিতে যুক্ত হওয়ার পরে আসলে এই জিনিসটা ইমপ্রুভ করে। ফাইন, আপনি বইটা পড়ে কি কি বুঝলেন, যদি আপনার যদি কিছু মনে থাকে, বা প্রচলিত যে বনসাইগুলো আছে বা যারা আপনার মতো একেবারে প্রিলিমিনারি স্টেজে ভুলগুলো করে, কি শিখলেন ওখান থেকে? বেসিক গুলো কি? ওখান থেকে যেটা আমরা শিখলাম যে বনসাই আসলে অনেকগুলা নিয়ম আছে, যেটা হচ্ছে একটা গাছ সেটা সংগ্রহ করে, এটা বীজ থেকেও হতে পারে, নার্সারি থেকেও হতে পারে, একটা দেয়ালের উপর গাছের উপর থেকে, অথবা কেউ ফেলে দিচ্ছে একটা কিছু, ওটা এনে আমি যত্ন করে একটা বড় টবে পারলাম, পেলে ওটাকে একটা সম্পূর্ণ গাছের ডিজাইন দিলাম। একটা ধরেন বড় একটা গাছের ছোট একটা ক্ষুদ্র একটা রূপ দিলাম। এই রূপটা দিতে গিয়ে আবার অনেক কিছু করতে হয়, যেটা হচ্ছে গ্রামার আছে। যেমন আমরা গান গাই স্বরলিপি, তেমনি গাছটা কিন্তু প্রকৃতিতে একটা গ্রামারে বেড়ে ওঠে। জি, সেটা হতে পারে উইন্ডসেপ্ট, অথবা একটু শুয়ে আছে পাহাড়ের ধারে, যেমন পাথরের উপর দেখবেন যে ঝুলে আছে গাছগুলি, যে কোনো ভাবেই বলো। হ্যাঁ, ঝর্ণার পাশে ঝুলে ঝুলে থাকে গাছগুলি। যেই এটা আসলে নির্ভর করে আবহাওয়া, ওই জায়গার উষ্ণতা, আবার ওই যে পশু পাখি, এই সব কিছুর উপরে নির্ভর করে একটা গাছ তার ডিজাইন তৈরি করে। রাইট। এই ডিজাইনটা ফলো করে একটা গ্রামার তৈরি করা হয়েছে। এটা হচ্ছে স্টাইল বলে। এটা চাইনিজরা, জাপানিজরা এই জিনিসগুলো তৈরি করেছে। এই স্টাইলের মধ্যে অনেকগুলা, যেমন ফর্মাল আপরাইট, ইনফর্মাল আপরাইট, কাস্কেড, সেমি কাস্কেড, এই জিনিসগুলা আছে। তো ওইটার মধ্যে এই নামগুলো যে বললাম আমি, ফর্মাল আপরাইটে একটা গাছ কিভাবে উঠবে, প্রথম একটা ডাল, দ্বিতীয় একটা ডাল, পেছনে একটা ডাল, এই জিনিসগুলা ওরা এই গ্রামার হিসেবে তৈরি করেছে। এই গ্রামারটা আবার ফলো করলে কি হবে, যে নেচারে যে একটা গাছ বেড়ে ওঠে, ওই জিনিসটাই তৈরি হবে আমার ছোট্ট টবের মধ্যে। তা আমি বড় টবে যখন একটা গাছ দিলাম, ঠিক ওই গ্রামারটা মেনে আমি একটা গাছ তৈরি করলাম। তৈরি করার পরে যখন ওইটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেল আমার ডিজাইনটা, তখন আমি একটা ছোট টবে দিলাম। আচ্ছা, মানে বড় টব থেকে তুলে ছোট টবে নিয়ে ছোট টবে, তবে এটা একবারে না, কিন্তু এটা পর্যায়ক্রমে, যে একটা গাছ কত সময় লাগবে? সময় এটা আসলে বলা যায় না। Depend. এমন হতে পারে 2-3 বছরে একটা গাছ হয়ে গেছে। আপনি যদি নেচার থেকে কালেক্ট করেন একটা ম্যাটেরিয়াল, ওটা দিয়ে আপনি 2-3 বছরে একটা গাছ কমপ্লিট করে ফেলতে পারবেন। আবার যদি আপনি চারা থেকে করেন, সেটা আপনার 14-15 বছরে লেগে যেতে পারে। অনেক সময়। হ্যাঁ, এটা বলা যায় না, কারণ চাইনিজ, জাপানিজরা তারা বংশ পরম্পরায় এই কাজটা করে। অফকোর্স ইটস আর্ট, এটা তো অবশ্যই একটা অনেক বড় ধরনের আর্ট, কিন্তু প্রশ্ন আসতেই পারে যে এটা এটা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কিনা, কিংবা এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক আছে কিনা। আমরা একটা কাজ করি, ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে কথা বলি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা।
দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম রাঙা সকালে। আমাদের সাথে রয়েছেন বনসাই শিল্পী ও সংগ্রাহক আনিসুল হক। চলুন দর্শক, আমরা আবারও তার কাছে ফিরি। যেটা বিরতিতে যাওয়ার আগে কিবরিয়া প্রশ্ন করেছিল যে এটা কি প্রকৃতির বিরুদ্ধে হয়ে যায় কিনা, একটা বড় গাছকে কেটে কেটে অনেক বছর ধরে ছোট একটা গাছে রূপান্তর করছে। আসলে সৃষ্টির শুরু থেকে কিন্তু প্রকৃতি নিয়েই আমরা বেঁচে আছি। কারণ আমরা একটা জিনিস দেখেন, আমরা খাবার দাবারের জন্য প্রকৃতির উপর নির্ভর করি, কারণ চাষাবাদ করছি, আমরা গাছপালা নিয়ন্ত্রণ করছি, কিন্তু আমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করি, আমরা চাষাবাদ করছি। আপনি একটা জিনিস দেখেন, চাষবাস যখন করি ওইটা সম্পূর্ণ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে আমাদের খাদ্য উৎপাদন করছি। আবার আমাদের আসবাবপত্র বলেন, সব কিছু কিন্তু আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করছি। যদি আমি আসবাবপত্র খাবার সংগ্রহ করতে পারি, তাহলে আমার শিল্পের জন্য আমি কাঁচামালটা প্রকৃতি থেকে নেব না কেন? আর এটা হচ্ছে আসলে এটা এই ছোট্ট একটা প্রকৃতির অংশকে আমার নিজের কাছে রাখার মাধ্যমে আমি প্রকৃতির কাছাকাছি থাকছি। কাজে এটা কিন্তু অনেক বিরাট একটা ব্যাপার। আপনি দেখেন ঢাকা শহরে আমরা কয়টা গাছ রাখতে পারি? বাড়িতে রাখতে পারি না। কিন্তু যদি আমরা বনসাইয়ের মাধ্যমে একটু প্রকৃতির কাছাকাছি থাকতে চাই, তাহলে আমি একটা ছোট্ট জায়গাতে অনেক প্রজাতির গাছ রাখতে পারছি। যেমন আমার ছাদে 75 থেকে 80টা প্রজাতির গাছ আছে। তাহলে এইটা বিশাল এক ব্যাপার। অনেক গাছের নাম অনেকে জানেই না, যেটা কেউ মানে হারিয়ে যাচ্ছে। যেমন আমাদের দেশি গাছ বলেন, ঘূর্ণি গাছ বলেন, কেলি কদম বলেন, আবার ওই যে পুকুর পাড়ে হয় শেওড়া গাছ, এটা ঢাকা শহরে কে রাখবে? কিন্তু আমরা ছাদের উপর রাখি এই গাছগুলি। এ ধরনের অনেক হিজল, তমাল, এরকম। এই গাছটা কোন গাছ যেটা আমাদের এটা দর্শকরা এখন দেখতে এটা পাচ্ছে? অবশ্য বাইরের গাছ। এটা প্রেম না, প্রেম না মানে যদিও ভালোবাসা না। বাংলা শোনা যাচ্ছে প্রেম না, ভালোবাসা না, কিন্তু আসলে প্রেম না ইংরেজি সত্যি নাম, নামই হচ্ছে এটা, প্রেম না। জি। আচ্ছা, খুবই চমৎকার একটা বনসাই। আমরা যখন বিরতিতে ছিলাম তখন কথা বলছিলাম, এটার বয়স 7 থেকে 8 বছর আপনি যেটা বলছিলেন। এবং আমার যদি ঘরে থাকতো এটা, আমি ছোট একটা দোলনা রাখতাম এই পাশে। ধন্যবাদ। হ্যাঁ, চমৎকার একটা বনসাই। এবং এটাতে যে প্রচুর পরিশ্রম করতে হয়েছে সেটা কিন্তু আমাদের বনসাইটা যারা কাছ থেকে আমি দেখেই বুঝতে পারি, ছত্রাকগুলো জন্মগ্রহণ করেছে। ছত্রাক ঠিক না, এটা এটা কি মশ বলে? আসলে। মশ, জি। ওকে। আমি একটু বলি প্রসেসিংটা, তাহলে আসলে আমরা অনেকেই ভুল ভাবে ধরে নিই যে একটা গাছকে বুঝি কিভাবে কেমিক্যাল দেয়, কি হরমোন দেয়, অথবা তার দিয়ে পেঁচাতে হয়, অনেক কিছু মনে করি। আসলে তা কিন্তু না। একটা প্রাকৃতিক পদ্ধতির মাধ্যমে প্লাস শিল্প, উদ্ভিদ চর্চা আর শিল্প, এই দুইটাকে মিক্স করেই কিন্তু একটা বনসাই তৈরি হয়। আপনি দেখেন আপনার ওই যে বারান্দায় অথবা ছাদের উপর যখন একটা গাছ রাখেন, ডালপালা বেড়ে যাচ্ছে, আপনি কেটে দিচ্ছেন ডালপালায়, বাতাসে পড়ে না যায়। আবার 2-3 বছর পর পর টব থেকে একটু বের করে এই শিকড়টা একটু ছাড়ছেন। ঠিক সেই পদ্ধতিটাই আমরা বনসাইয়ের ক্ষেত্রে করি, কিন্তু ওইটা একটু মার্জিত রূপে, একটু শৈল্পিক দৃষ্টিভঙ্গি নিয়ে, যেটা আমি বিরতির আগে বললাম যে স্টাইল, ওই স্টাইলটা ফলো করে আমরা যে একটা নির্দিষ্ট ডিজাইনে নিয়ে যাব, ওই জিনিসটা চিন্তা করে কিন্তু আমরা ওইখানে ছাড়ছি। তো তাহলে এটা কিন্তু শৈল্পিকভাবে ছাটাটা যদি নিষ্ঠুরতা হয়, এটা বলার কিছু না। কত সময় লেগেছে এই গাছটার পেছনে? এই গাছটা করতে আসলে 6 থেকে 7 বছর। এটা যদিও খুব ছোট গাছ, কিন্তু ছোট গাছ অনেকে হয়তো মনে করতে পারেন যে এই ছোট্ট একটা গাছ, এটা হয়তো অনেক কম দাম হবে, কিন্তু আসলে দামটা কিন্তু ছোট অথবা খুব বড় মোটা এইটার উপরে নির্ভর করবে না, নির্ভর করবে ওইটার ডিজাইনটা কেমন আসছে, ওইটা কিভাবে সে ফাইনাল টাচটা দিয়েছে, যে এটা কি সম্পূর্ণ একটা বনসাই হয়েছে না হয়নি, এইটার উপরেই নির্ভর। একজন দর্শক বুঝবে কিভাবে সম্পূর্ণ বনসাই হয়েছে না হয়নি, যদি বনসাই সম্পর্কে তার কোনো এটা নলেজ না আসলে থাকে? একটা পর্যায়ে যদি গাছটা পৌঁছাতে পারে, এটা দর্শককে বলতেই হবে না, সে বলবেই এটা ভালো। জি, ওকে। না, যেহেতু প্রাইসের প্রসঙ্গ আসলোই, আপনি যদি এটার দাম বলেন, এটার দাম কত? এটা এটা আমাদের দেশ হিসাবে 8 থেকে 10 হাজার হতে পারে, বাইরের দেশে আরো অনেক বেশি হবে। জি। কিন্তু তার মানে দর্শক এটা আসলে তো- বুঝবে কিভাবে যে এটাই হচ্ছে রিয়েল? কারণ অনেক সময় তো দেখা যাচ্ছে যে কমের ভিতরেও রেপ্লিকার মতো পাওয়া যাচ্ছে। এইটা হয়তো আমি বলবো, আমি বাংলাদেশ বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক, সেই হিসেবে আমি বলবো যে এটা আমাদেরই ব্যর্থতা। কারণ আমরা 1999 সনে বনসাই সোসাইটি গঠিত করেছি। আমরা আমাদের এভারেজ 100 মেম্বার সবসময় থাকছেন।
আমরা বাংলাদেশে এ পর্যন্ত 18টা বনসাই বার্ষিক বনসাই প্রদর্শনী করেছি, জাপান দূতাবাসের সহায়তা অনেক প্রদর্শনী ওয়ার্কশপ করেছি, অনেক ট্রেনিং দিয়েছি। তারপরেও যেটা হচ্ছে মানে অনেকে ভুলভাবে চর্চা করছে। এটা আসলে আমরা সংবাদপত্র অথবা মিডিয়ার কাছে হয়তো সেভাবে যেতে পারিনি, আমরা মানুষকে ভালো জিনিসটা চর্চার পরিমাণটা কি আগের থেকে বেড়েছে? চর্চার পরিমাণটা অনেক বেড়েছে। এখন দর্শক অনেকেই বুঝতে পারে যে কোনটা ভুল কোনটা ঠিক, কারণ অনেকে ভুলভাবে গাছ তৈরি করে বাইরে অনেক জায়গায় নার্সারিতে অথবা বৃক্ষ মেলাতে আপনি দেখবেন যে ভুলভাবে তৈরি করে ওটা বনসাই বলে বিক্রি করছে, এমনকি বনসাইয়ের পরিচর্যাটাও ভুল বলছে, যে যার জন্য মানুষের ভিতরে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে। যেটা হচ্ছে তারা বলে যে এটা খারাপ মাটি, বলে যে সারটা দিবেন না, এটা পানি কম দিবেন, শুধু স্প্রে করে রাখবেন। আসলে কিন্তু তা না, একটা বনসাইকে তার সাইজ অনুযায়ী পুরোপুরি খাবারটা দিতে হবে, তাকে রোদ দিতে হবে, আলো বাতাস সবকিছু দিতে হবে। কি পরিচর্যা করতে হবে? পরিচর্যা আপনাকে প্রতিদিন পানি দিতে হবে, প্রতিদিন সে রোদ পাবে, আলো বাতাস সবকিছু পাবে। আপনার যদি গাছের পাতা যদি দেখেন যে সবুজ নাই, তাহলে বুঝতে হবে সে খাবার পাচ্ছে না মাটি থেকে, আপনাকে খাবার দিতে হবে। আমরা সাধারণত কেমিক্যাল সার দেই না, জৈব সারটাই দেই মাটিতে, কারণ অল্প মাটি, এখানে জৈব সারটাই আমরা দেই। গাছ নির্বাচন করবে কিভাবে? গাছ নির্বাচন আসলে এইটা অনেক বড় ব্যাপার। আমরা যখন বাংলাদেশে শুরু করি তখন দেখলাম যে বট পাকুড় নিয়ে সবাই হইচই করছে। বট মানে বনসাই, মানে ওই যে বনসাই আর বট দুইটার শব্দ এক হতেই কিনা জানি না, বট গাছ দিয়ে সবাই বনসাই করছে। পরবর্তীতে আমরা দেখলাম আসলে বট প্রপার না, আমরা এই ছোট পাতার গাছ, যে গাছগুলি আবার দীর্ঘদিন বলতে 500, 1000, 2000 বছর বাঁচবে, এরকম গাছগুলি আমরা নির্বাচন করি। আর একটু কষ্ট সহিষ্ণু, যেটা হচ্ছে আমরা তো ডালপালা ছাঁটি যাতে সে রিকভার করে ফেলতে পারে। মানুষ আরেকটা ধারণা করে যে এটা হাত পা কেটে, আসলে তো ওইটা না। আমার যদি হাতটা কেটে ফেলেন, আমার একটা হাত গজাবে না, একটা ডাল কাটলে কিন্তু ডাল একটা গজাচ্ছে, কাজে এইটা তেমন কিছু না। আমরা কিন্তু রাস্তার, এই যে আপনি রাস্তাতে যখন যাচ্ছেন, দুই পাশে গাছপালা, মাঝখান থেকে কিন্তু প্রতিদিন ছাঁটা হচ্ছে, সময় মতো ছাঁটা হচ্ছে, যে যাতে গাড়িটা না বেঁধে যায়। আবার বাড়িঘরের মধ্যে গাছপালা, ওগুলো কিন্তু ছাঁটা হচ্ছে। ওই একই জিনিসটা কিন্তু আমরা বনসাইতে করছি। তো বনসাইতে ওটা ডালপালা সে আবার নতুন বের করছে, রিকভার করছে। শুরুতে তো আপনি বলছিলেন যে কোনো বই ছিল না, পরবর্তীতে আসলে আমাদের বাংলাদেশ বনসাই সোসাইটির উদ্যোগেই আসলে আমরা নিজেরা চর্চা করেছি। এর মধ্যে আমাদের বেশ কয়েকজন ভালো শিল্পী ছিলেন, ওনারা তাদের কথা একটু শুনতে চাই এবং চর্চার কথাটাও একটু বিস্তারিত শুনতে চাই, কারণ অনেকেই আপনাকে দেখছে আজকে, দেখে হয়তো সেও আগ্রহী হবে করার জন্য। তবে মাছরাঙা সংবাদ শুনবার পর আসলে সামনে একটা গাছ রয়েছে, ভাবছিলাম কিভাবে প্রেজেন্ট করা যায়, স্পিচলেসই হয়ে গিয়েছিলাম। আমাদের সঙ্গে যিনি আছেন তিনি একজন সংগ্রাহক, আনিসুল হক, যার কথা আমরা প্রথম থেকেই শুনছিলাম। দ্বিতীয় ঘন্টা তার কাছে আবারও ফিরছি। হ্যাঁ, আমাদের আগের গাছটা এবার একটু বড় হয়েছে, মানে বনসাইয়ের সাইজটা নিয়ে আসলে জিজ্ঞেস করবো আপনার কাছে, যে বনসাইয়ের সাইজটা আসলে নির্ধারণ করবো কিভাবে? যে এই গাছটা চাইলে তো ও গাছটার মতো ছোট হতে পারতো, নাকি গাছই আসলে নির্ধারণ করে দেয় যে কত ছোট করা যাবে? হ্যাঁ, গাছই অনেক সময় নির্ধারণ করে দেয় কত বড় বা ছোট হবে, কারণ খুব ছোট পাতার গাছ হলে আমরা খুব ছোট সাইজের গাছ করতে পারি, এমনকি বনসাইয়ের সাইজটাই আমার হাতের তালুতে টপটা রাখতে পারি, এরকম হতে পারে খুব ছোট পাতায়। যেমন আগেরটা ছিল যেটা প্রেম না, ওটা দিয়ে করা যায়। আর এটা হচ্ছে চন্দন, যদিও একেবারে পিওর চন্দন না, এটা হচ্ছে রক্তচন্দন বলে এটাকে। এটা দিয়ে মিডিয়াম গাছ করাই ভালো, খুব ছোট গাছ না করে মিডিয়ামটাই। তো আসলে গাছের সাইজ খুব ছোট থেকে 2-3 ইঞ্চি থেকে শুরু করে একেবারে 1 মিটার, 1.5 মিটার, 2 মিটার গার্ডেন সাইজেরও হতে পারে। গার্ডেনে ওটা নিচে বসে আপনি পড়াশোনা করছেন, এরকম সাইজও হতে পারে। ওটার নিচে বসে পড়াশোনা করা যায়, হ্যাঁ, এরকম হতে পারে। কারণটা হচ্ছে আপনার গাছের পাতার সাইজও নির্ধারণ করবে এটা, যে গাছের সাইজটা কত বড় হবে। কিন্তু আবার আরেকটা জিনিস আমরা অনুসরণ করি, যেটা হচ্ছে গাছটা আসলে প্রকৃতিতে কিভাবে সে বেড়ে উঠছে। একটা গাছ যদি প্রকৃতিতে খুব সোজাভাবে উঠে, ওই গাছটা দিয়ে খুব বাঁকানো কোনো কিছু করা যাবে না। কারণ প্রকৃতিতে সে যেই জিনিসটা করে থাকে সেই জিনিসটাই আমরা অনুসরণ করি।
Okay. সেই জিনিসটা অনুসরণ করে ওই গাছটাকে ওই ডিজাইনটা দেয়া। শুধু শেপটা একটু ছোট হবে, মানে নিয়ন্ত্রণে জি। রাখা যেটাকে বলে। Shape-টাই আচ্ছা, ছোট। আপনি একটু আগে কথা প্রসঙ্গে বলছিলেন যে এক একটা গাছের বয়স 500 থেকে 1000 বছর, সেগুলো আপনারা নির্ধারণ করেন। এরকম বনসাই কি দুনিয়াতে আছে যেটার বয়স 500 বছর কিংবা হ্যাঁ, এর চেয়ে বেশি? আমাদের দেশে নাই, কিন্তু চীন জাপানে এটা আছে। এগুলো কি কারণ দেখার সৌভাগ্য আপনার হয়েছে, বা এগুলো সম্পর্কে আরো বিস্তারিত হ্যাঁ, জানা? আমরা এটা আসলে আমাদের এই সৌভাগ্যটা হয়েছে আসলে জাপান দূতাবাসের সহায়তায় অনেক কিছু আমাদের সৌভাগ্য হয়েছে। যেটা হচ্ছে আমাদের বনসাই সোসাইটি 99 সনে গঠিত হয়, তখন থেকে আমাদের প্রেসিডেন্ট ছিলেন এমি ইসলাম। এর পরবর্তীতে আসেন ডক্টর শফিক আহমেদ খান। তারপর বর্তমানে আমাদের প্রেসিডেন্ট আছেন মিসেস নাজমা শফিক। উনারা কিন্তু বাংলাদেশ বনসাই সোসাইটির এই উন্নতির জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক কিছু। কারণ এইখানে তো প্রফিটেবল কিছু না, আমাদের নিজের খরচে প্রতিটা প্রদর্শনী করতে হয়। আর প্রতিটা প্রদর্শনীতে আমরা কিন্তু হাজার হাজার দর্শক পাই, যেটা হচ্ছে প্রতিদিন। অন্যান্য প্রদর্শনীতে কিন্তু এত দর্শক আমরা কেউ দেখি না, অন্য যে কোনো শিল্পের ইয়েতে এত দর্শক হয় না। এই আমাদের বনসাই প্রদর্শনীর এতে যত দর্শক হয়, 4 দিন আমরা করি প্রদর্শনী প্রতি বছর। এই যে আয়োজনটা, এখানে অনেক খরচের ব্যাপার। এই জিনিসগুলো ওনারা দেখেন। আবার আমরা প্রত্যেক সদস্যই এটার পিছনে আসলে দেখি, আমরা টাকাটা দেখি না যে আমাদের টাকা যাচ্ছে। আমরা চাই যে দর্শকদের একটা শিল্প উপহার দিতে, তারা যাতে দেখে, আগ্রহ বোঝে। তৈরি হয়। জি। এছাড়া এই জাপান দূতাবাস আমাদের সহযোগিতা করেছে, যেটা হচ্ছে আমরা তো বই দেখে অথবা নিজেরা বুঝে, অনেকে ভালো পড়াশোনা করছেন এটার উপরে, মানে বই পড়ে পড়ে যারা ভালো বুঝতে পারছেন তারা আমাদেরকে আবার গাইড করেছেন। এর মধ্যে জাপান দূতাবাস সুসুমু নাকামুরা নামে একজন বনসাই মাস্টার, উনি 2003-এ একবার আসেন, 5-এ একবার আসেন, এরকম। তো উনি আমাদেরকে শিখিয়েছেন যে কি বনসাইয়ের কোনটা সামনের সাইড হবে, কোনটা পেছন সাইড হবে। আমরা মোটামুটি একটা বেসিক নলেজ ছিল, বেসিক নলেজটাকে উনি আবার ওইটাকে ফাইন টিউনে যে ধরিয়ে দেওয়া যে এইটা এই হবে, এই জিনিসটা উনি করিয়ে গেছেন। আচ্ছা, যার জন্য বাংলাদেশ বনসাই সোসাইটি অনেক উন্নতি করেছে। জি। আর যেটা শুরুতেই আপনি বলছিলেন যে জি। একটা বই আপনি পেয়েছিলেন, এখন নিশ্চয়ই অনেক বই রয়েছে, অনেক সোর্স হ্যাঁ, রয়েছে। আসলে বই অনেক তখনও ছিল, কিন্তু আমাদের জানা ছিল না। এটা নিউ মার্কেটে অথবা আজি সুপার মার্কেটে অনেক বইয়ের দোকানে এখন বনসাইয়ের বই পাওয়া যায়। তবে বনসাই বইটাও একটু দেখে শুনে নেওয়া ভালো, তবে ইংরেজি বইগুলা যথেষ্ট ভালো। আর আমরা বাংলাদেশ বনসাই সোসাইটি কিন্তু চেষ্টা করছি যে এই জিনিসটা সবার কাছে সহজলভ্য করার জন্য। আমরা খুব ন্যূনতম ট্রেনিং ফি নেই, ওইটার মাধ্যমে আমরা শেখাই হাতে কলমে। আমাদের জিনিসপত্র যা আছে সব কিছু দিয়েই আমরা শেখাই তাদেরকে, যাতে তারা একটা ভালো শিল্পী হয়ে উঠতে পারে, সেজন্য আমাদের চেষ্টা থাকেই। জি, বনসাই চর্চার পাশাপাশি বনসাইয়ের একটা সংগ্রহশালা গড়ে তুলেছেন। এটার পেছনের পার্সপেক্টিভটা কি, আর কি আছে সেই সংগ্রহশালাতে? আসলে গাছ, মানে আমি আসলে বলবো যে আমি একজন শিল্পী, কৃষক, সবকিছু। কারণ আমি চাষাবাদ করি, গাছ, আবার ওইটা একটু শৈল্পিক দৃষ্টিতে দেখি। আমি আমার গাছ দিয়ে শুধু, এমনকি এই যে একটা সিঙ্গেল গাছ যে তৈরি করি আমরা তা না, এমনকি আমি যেহেতু চিটং থেকে আসছি, পাহাড় পর্বতগুলো তো এখন দেখতে পারি না, মিস করি। ওই ডিজাইনটা ফলো করে আমি ল্যান্ডস্কেপ করি, পাহাড় থাকে, পানি থাকে, নদী থাকে, এরকম জিনিসগুলো আমি তৈরি করি। ওই জিনিসটা দেখে আমি পৌঁছে যেতে পারি প্রকৃতির কাছাকাছি, এই জিনিসটা চেষ্টা করি আর কি। আচ্ছা, চমৎকার। ছোটবেলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ ছোটবেলায় উনি চিটাগাং থাকাতে ওনার একটা জি। গাছের প্রতি, মাকে দেখে একটা গাছের প্রতি একটা আগ্রহ জন্মেছে। পরবর্তীতে কিন্তু এই গাছ নিয়ে কিন্তু আপনি কিছু করার চেষ্টা করেছেন। হ্যাঁ, এই গাছটা যদি আমরা এখন কিউরিওসিটির জন্য বলছি, এটা যদি তুলে নিয়ে যদি আমরা মাটিতে দিয়ে দিই, মানে যেখানে আলটিমেটলি বড় হওয়ার কথা ছিল, তাহলে এটা রেজাল্ট কি দাঁড়াবে? এটা বড় হয়ে যাবে, আগের ফর্মে যেতে পারবে? আগের ফর্মে যেতে পারবে। তার মানে এখানে যখন থাকছে তখন কি এটা নিশ্চয়ই পরিচর্যা করে কেটে রাখতে হচ্ছে? হ্যাঁ, পরিচর্যা করে। এটা গাছটা যদিও ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, তারপরেও এটাকে প্রতিনিয়ত ছাড়তে হয়। এটা সেই জন্যই এটাকে জীবন্ত শিল্প বলা হয়। একটা ছবি আঁকলে একবারই একে শেষ করে ফেলা হলো, কিন্তু আমরা প্রতিনিয়ত এটাকে আঁকছি, এটাকে করছি।
কারণ প্রতিনিয়ত এই ডালপালা বের হচ্ছে। যেমন এই গাছটা এই পাতা ঝরে যাবে এই শীতে, 3 মাস পাতা থাকবে না, একেবারে শুধু ডালপালা থাকবে, তখন হয়তো ভয় লাগে যে হ্যাঁ মরে যাবে বুঝি। আবার যখন বৃষ্টিটা শুরু হয় তখন নতুন পাতা দিয়ে এটা ভরে যাবে এই গাছটা। বাহ, এই প্রকৃতিটা কিন্তু আমরা দেখতে পাই গাছের মাধ্যমে। অনেকে হয়তো এই প্রকৃতির এই জিনিসটা বুঝতে পারে না। যেমন শীতে প্রতিটা গাছের পাতা ঝরতে থাকে, প্রথমে লাল হয়, লাল টকটকা হয়ে হলুদ হয়ে নানান রকমের রং দিয়ে ভরে যায় গাছ। আস্তে আস্তে পাতাগুলো ঝরতে থাকে, তারপরে আবার নতুন পাতা বের হবে কি হবে না একটা ভয় লাগে, কিন্তু আবার পাতা ঠিকই বের হয়, ফুল বের হয়। প্রথমে বসন্তে ফুল বের হয়ে তারপর পাতাগুলো বের হতে থাকে। এই জিনিসগুলো কিন্তু আমরা অনুভব করি, প্রকৃতি এটা অনুভব করি আমাদের গাছের মাধ্যমেও। এটা আমাদের একটা বিরাট পাওয়া। কোনো ফ্রুটসের গাছ কি আপনার বনসাই করার সুযোগ হয়েছে? কোনো ফ্রুটসের গাছ? হ্যাঁ, ফ্রুটসের আসলে খুব বড় বড় ফল, যেমন এই যে বেল, আম, এই ধরনের গাছগুলো আমরা করি না। আমরা ওই যে বইচি অথবা ওই যে ঘূর্ণিবিচি, এগুলো তো ফল। তারপর ওই যে ডুমুর, এই ধরনের ফলের সেক্ষেত্রে ফ্রুটসের আকার কি থাকে? ফ্রুটস কি আসে নাকি আসে না? ফ্রুটস যেই সাইজ ওই সাইজে। মানে আমি এই জন্য জিজ্ঞেস করলাম, আমি যে বনসাই দেখার সুযোগ হয়েছিল একটা অ্যাপেল ট্রি, এবং সেখানে যে আপেলটা এসছে সেটা বড় সাইজেই এসছে। হ্যাঁ, বড় সাইজেরই আসবে, কারণ এটা তো আসলে হরমোন দিয়ে ছোট করার না। এটা কিন্তু সে প্রকৃতিতে যেই জিনিসটা থাকে এখানেও তাই থাকছে। তো কাজেই এখানে ফলটাও একই রকমই হবে। একটা বেল গাছ যদি বনসাইটা ছোট হয়, ওই বেল এত বড়ই ধরবে, ছোট হবে না। কলম করা ট্রির ক্ষেত্রে বোধহয় একই ঘটনা। হ্যাঁ, একই ঘটনা ঘটবে। কিন্তু এই ক্ষেত্রে যদি এই টবে রাখা হয় তাহলে এত বড় বেলের সাইজ দেখতে খারাপ লাগবে, সেই জন্য আমরা করি না। আমরা নিষেধ করি যে এটা দরকার নেই। বাংলাদেশে কি ধরনের গাছ আছে যেটা বনসাই করা সম্ভব? বাংলাদেশে শেওড়া গাছ আছে, আমাদের খুব পুরনো একটা গাছ। ঘূর্ণিবিচি, কেলিকদম, তারপরে আপনার হিজল, তমাল, এই গাছগুলো খুবই ভালো বনসাই করার জন্য। আচ্ছা, আর দেশের বাইরে থেকে যদি যে গাছগুলোর কথা আপনি বলছেন, ইনফ্যাক্ট এই দুটোই আমাদের খুব বেশি রেয়ার আমাদের দেশে। এটা খুব বেশি রেয়ার না আসলে। আমাদের দেশে অনেক ধরনের গাছ, ধরেন ব্রিটিশ শাসন আমলে তারা অনেক গাছ নিয়ে আসছে, যেটা আমাদের এখানে প্রকৃতির সাথে মানানসই হয়ে গেছে। যে গাছগুলো আমরা এখন আসলে বুঝতেও পারবো না এটা বাইরের কি দেশে। আপনার চেরি গাছগুলো তো বাইরের, কিন্তু চেরি গাছ দিয়ে খুব সুন্দর বনসাই হচ্ছে। আপনার অন্যান্য গাছগুলো ফাইকাস বলতে আসলে বট জাতীয় গাছ, ঠিক বট গাছ না, বট জাতীয় অনেক ধরনের গাছ আছে। এটা শুধু বটের উপরে যদি আপনি ধরেন, বাংলাদেশেই আপনি 40-50 রকমের বটের জাত দেখতে পাবেন। যেমন আমরা ওই যে পাকুর বলছি, অসৎ বলছি, আবার ওই যে জির বট বলছি, আবার চাইনিজ বট বলছি। এই সবগুলোই কিন্তু বাইরে থেকেই আসলে আসা। কিছু হয়তো আমাদের লোকাল, পাকুরটা হয়তো আমাদের অনেক পুরনো। এই গাছগুলোকে কোথা থেকে চেনা যাবে, কোথা থেকে সংগ্রহ করা যাবে, বা বনসাই নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেসবও শুনবো। তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক আশা করছি আমাদের সাথেই থাকবেন। আরও একবার স্বাগত। রাঙা সকালের একেবারে শেষ ভাগে চলে এসেছি আমরা। আমাদের সঙ্গে আছেন সংগ্রাহক এবং শিল্পী আনিসুল হক, তার কাছে আমরা আবারও ফিরছি। গাছ নিয়ে কথা হচ্ছিল, যে ধরনের গাছগুলো বনসাই করা যায়। আতা বলছি, তাল, নারকেল কিংবা সুপারি, এই ধরনের গাছ দিয়ে কি বনসাই করা না? একবীজপত্রী গাছগুলো দিয়ে বনসাই করা যায় না, কারণ এগুলাকে বনসাইয়ের তৈরিতে যে কলা কৌশলগুলা অনুসরণ করার কথা, সেগুলা এখানে করা যায় না, কাজেই করা যায় না। দে আর সেফ। ওকে, আচ্ছা, আমরা না, ঠিক সেফ বললে কি হবে, আমরা তো অনেক বিরল প্রজাতির গাছ যেটা হারিয়ে যাচ্ছে সেটা সংগ্রহ করে রাখছি আমরা। কেউ চাইলে আমাদের কাছ থেকে চারা নিয়ে জমিতে লাগাতে পারে, বিউটিফুল, হ্যাঁ, চাষ করতে পারে, আমাদের সংগ্রহে থাকছে। আপনাদের কাজের জায়গাতেই যদি একটু জানতে চাই, যে কেউ যদি কমার্শিয়াল অ্যাসপেক্টে এটা চিন্তা করে, যে যেহেতু এটার একটা মার্কেট ভ্যালু আছে, যে বনসাই করে সেই রুজি রোজগার করবে, সেটা করা সম্ভব কিনা? সেটা করা সম্ভব, কিন্তু কমার্শিয়াল আমাদের এখানে আমি যেটা দেখলাম এই পর্যন্ত যা দেখা যাচ্ছে, যারা কমার্শিয়ালি করতে চাচ্ছেন তারা ভুল জিনিসটাই করছেন। আমি দেখছি যে
তারা মাত্র একটা গাছ টবে বসিয়ে বিক্রি করে দিতে চাচ্ছেন, 4-5 দিন হলো ধরেন বসালো, বিক্রি করে দিতে চাচ্ছেন। আর তাছাড়া বনসাই হয়ও নেই। আমরা যেগুলো নিয়ে যাচ্ছে সে তো যদি দেখে যে কিছুদিনের ভিতরে মারা যাচ্ছে, ভুল জিনিসটাও শেখাচ্ছে। আমি দেখলাম যে বলছে যে আপনি এটাকে ড্রয়িং রুমে রাখবেন, মাঝে মধ্যে রোদে নিয়ে যাবেন, পানি স্প্রে করে দিবেন, বেশি পানি দেবেন না। কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ এটাই ভুল। আপনার বাইরেই রাখতে হবে, বৃষ্টিতেই রাখতে হবে, খাবারও বেশি দিতে হবে। আপনি মাঝে মধ্যে শুধু ঘরে আনতে পারবেন, মাঝে মধ্যে বাইরে নেওয়া নয়, মাঝে মধ্যে ঘরে আনতে পারবেন। এই জিনিসগুলো যখন কমার্শিয়ালি বিক্রি করার জন্য বলবে, যেমন আমার কাছ থেকে অনেকেই বনসাই কেনার জন্য এমনকি ক্যাশ টাকা দেওয়ার পরও আমি টাকা ফেরত দিয়ে দিছি, যে উনি যখন জানলাম যে উনি শুধু ওনার রিডিং রুমে রাখবেন অথবা ড্রয়িং রুমে রাখবেন, ওনার কোনো রোদের জায়গা নেই, আমি টাকা ফেরত দিয়ে দিছি। তো এটা যদি না করা হয় তাহলে এই শিল্পটা ধ্বংস হয়ে যাবে। কারণ বেশি কমার্শিয়ালি আসলে শিল্পটাকে যদি সম্পূর্ণ কমার্শিয়াল করা যায় তাহলে এটা টিকবে না। এখানে হ্যাঁ, আমি শিল্পী, আমি শিল্প চর্চা করব, শিল্প চর্চা থেকে আমার যদি কিছু টাকা আর্ন হয় ঠিক আছে, এইটা যদি হয় তাহলে এটা টিকবে। হ্যাঁ, কমার্শিয়ালি নেওয়া যাবে, কিন্তু আমি সততা থাকতে হবে, জেনে শিখে ভালোভাবে তারপরে। হ্যাঁ, কিন্তু অনেকেই না জেনে সামান্য একটু বেসিক জ্ঞানটা নিয়েই প্রদর্শনী করে অথবা বৃক্ষ মেলাতে অথবা নানান জায়গায় বিক্রি করছে। আসলে ওটা বনসাই না, ওটা বনসাই ম্যাটেরিয়াল অথবা বনসাই স্টার্টার হতে পারে, কিন্তু বনসাই হয়নি। আপনি একটা শিল্প আপনি কিভাবে আপনি মাটি থেকে তুলে কোনো মতে শিকড় বাকড় কেটে কোনো মতে একটা টবে দিয়ে বিক্রি করে দিলেন, এটা তো শিল্প হচ্ছে না। সেটাকে আপনি লালন পালন করার মাধ্যমে আপনি যদি শৈল্পিক একটা রূপ দিতে পারেন তাহলে সেটা শিল্প। জি, একটু প্রদর্শনীর কথাও শুনি। প্রদর্শনী কিছুদিন আগে একটা প্রদর্শনী হয়ে গেছে আপনার। আমাদের গতকাল একটা প্রদর্শনী শেষ হলো, আমাদের 18তম বার্ষিক বনসাই প্রদর্শনী। আমরা 18তে পা দিলাম, আমাদের সোসাইটি 18তে পা দিল। আসলে বনসাই করতে করতে এমন হয়ে গেছে যে বনসাইটাই ভালো লাগে, আর কোনো কিছুই আমরা করছি না। যেমন আমাদের আপনার আপন ভাই বোনও আমার মনে হয় এত বছর থাকে না। আমরা বনসাই সোসাইটির সদস্যরা যে এই যে 18তম বার্ষিক প্রদর্শনী করলাম, মানে অবাক লাগে যে একসাথে আছি সবাই। কতগুলো গাছ ছিল এখানে? 500-র উপরে গাছ আমাদের প্রদর্শিত হলো, কারণ রোটেশন হয়, গাছগুলি সেল হয়ে গেলে আমরা সাথে সাথে দিয়ে দেই, কিছু বড় গাছ রেখে দেই। এই জিনিসগুলো আসলে বনসাইটা এমনভাবে আমাদের সাথে মিশে গেছে যে মাঝখানে আমার ছবি তুলতে আসে লোকজন, পত্রিকা থেকে ছবি তুলতে আসে, তো ওটা দেখে আমি জিজ্ঞেস করলাম আমিও ফটোগ্রাফি করব। পাঠশালাতে ভর্তি হয়ে গেলাম, 3-4 বছর লাগিয়ে ফটোগ্রাফি শিখলাম। তারপর ক্যাম্বোডিয়াতে করলাম প্রদর্শনী, জাপানে ক্যানন গ্যালারিতে, তারপরে ফ্রান্সে প্যারিসে মিউজিয়ামে, গার্ডিয়ান গ্যালারিতে লন্ডনে, অক্সফোর্ডে করলাম। এটা আপনার ফটোগ্রাফি প্রদর্শনী? ফটোগ্রাফি। এই প্রদর্শনীগুলো করার পরেও এখন আমি ফটোগ্রাফি ছেড়ে দিয়ে আবার বনসাই করছি। ফটোগ্রাফি করব, কিন্তু আসলে বনসাইও আমাকে ছাড়ছে না। দুটো পাশাপাশি রাখা যায় না? পাশাপাশি রাখার চেষ্টা করছি, কিন্তু ব্যালেন্স ঠিক করতে পারছি না। আসলে দুইটাই আমাকে টানে। বনসাই বরঞ্চ আমি বলবো যে বনসাইটা যেহেতু প্রাণের সাথে অনেকটাই জড়িত লাইভ, সেই জন্য বনসাইটা বেশি টানে। এমনকি আমার ফটোগ্রাফিতে আমি যে ফটো স্টোরিটা খুব বেশি নাম করলো, সেখানে আমি ভালোভাবে দেখলাম গাছ আছে, প্রতিটা ছবিতে গাছ আছে। গাছের সামনে কেউ পুজো দিচ্ছে, অথবা গাছের সামনে কেউ শুয়ে আছে, অথবা একটা ঝর্ণার পাশে বসে আছে কেউ। এই ধরনের ছবিগুলা, ওই একটা লোক হেঁটে যাচ্ছে, দূরে একটা গাছ, একটা মন্দির, এরকম কিছু একটা। তো আসলে ওই প্রতিটা ছবিতে আমি দেখলাম যে গাছ, আমার ছবিতেও গাছ চলে আসতেছে। আসলে বনসাইটা লেগেই আছে আমার সাথে। ওকে, জি। ফটোগ্রাফি শেখার আগ্রহটা কেন হলো? ওই সাংবাদিকদের ছবি তুলছে এই কারণেই? না, আসলে ছোটবেলা থেকে একটু একটু ফটোগ্রাফি করতাম, নিজের ছবি তোলাতে পছন্দ করতাম, আবার অন্যদের ছবি তুলে দিতাম, সেই থেকে একটা শখ ছিল। আর ফটোগ্রাফিটা পরে মনে হলো যে না, ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছু আমি সংগ্রহ করে রাখতে পারবো। যে একটা মানুষ সে থাকছে না, তার ছবিটা আমি রেখে দিচ্ছি। যেমন আমি প্রথমেই শুরুতেই বললাম মাকে দিয়ে শুরু করছি। তো আমি যখন উনি মারা গেলেন, ওনার কোনো ছবি ছিল না, তো এখন ওনার ছবি, ওনার চেহারাটাও আমার মনে নেই। আমি যখন বড় হলাম, ইন্টারমিডিয়েটে পড়ি, চেহারাটাও মনে নেই। তো আমি
কীরকম ছিল, সবাই বলে যে এরকম এরকম ছিল। তো আমি জানলাম যে আমার মামার কাছে একটা ছবি আছে ইন্ডিয়াতে। আমি ইন্ডিয়াতে গেলাম ওই ছবিটার জন্য, শুধু ওইখান থেকে ছবি নিয়ে আসলাম। তাহলে ছবিটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আপনি দেখেন আমি অনেক পরেই ছবিটা দেখলাম, ঠিক না? তো ওই জিনিসটা থেকে আমার ছবির প্রতি ফ্যাসিনেশন ছিল। আচ্ছা, তো সেখান থেকে শুরু করা। জি জি। কারণ বিশ্বের এত বড় বড় জায়গাগুলোতে আপনার প্রদর্শনী হয়েছে, তারপর আপনি সেখান থেকে সামহাও সরেননি, তারপরেও আপনি আছি, কিন্তু দুটাকেই একটু চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। সমন্বয় এর বাইরে আর করেছেন। কি করছেন সময় পেলে, বা সাধারণত প্রফেশন? আপাতত এইটাই করছি, এই বনসাই এবং বনসাই আর ফটোগ্রাফি। যদি বলি লাইভলিহুডের ক্ষেত্রে বা ইকোনমিক পার্সপেক্টিভ থেকে টাফ কিনা, ডিফিকাল্ট কিনা? হ্যাঁ, অবশ্যই টাফ। কারণ বাংলাদেশে কেন, আমার মনে হয় অনেক বড় বড় শিল্পীও, বাইরেরও অনেক বড় বড় শিল্পী অর্থ কষ্টে ছিলেন। কারণ আপনি যখন পুরোপুরি শিল্পী হতে যাবেন, তখন আপনাকে অর্থ কষ্টে পড়তেই হবে, এটা স্বাভাবিক, মেনেই কখনো নিতে। মনে হয় না যে কেন অর্থ কষ্টে আমি চলবো, যেদিকে লাভ আছে সেদিকে একটু যাই? হ্যাঁ, আমার মনে হয় না খুব একটা। কারণ আমি ফুল টাইম সাংবাদিক হিসাবে জয়েন করা অনেক অফার ছিল, আমি করিনি। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক চিন্তা করছি, আমি সময় নিচ্ছি, যে আমি সপ্তাহে যদি অর্ধেকটা সময় যদি দিতে পারি, তাহলে হয়তো আমি ওই পেশায় যেতে পারি, পার্মানেন্ট কোথাও ফটোগ্রাফার হিসাবে অথবা সাংবাদিক হিসাবে। কিন্তু আমি বনসাইটাকে নষ্ট করে আমি যেতে চাচ্ছি না। শুরুতে তো বলেছিলেন আপনি থিয়েটারের সাথেও কিছুটা যুক্ত হ্যাঁ, ছিলেন, থিয়েটারে আমি ছিলাম। পরবর্তীতে মনে হলো যে আসলে আমি ওইটাও আমাকে টানে, কিন্তু ওখানে আসলে অনেক বড় বড় সেলিব্রিটি আছে, আমি আসলে নিজেকে ঠিক মানাতে পারিনি। ফ্যামিলি থেকে এখন কিভাবে দেখে আপনার এই শখ বা আপনার এই প্যাশন, এই বিষয়টাকে? প্রথম গাছ নিয়ে তো সবাই বলতে, যে মনে করতে এটা পাগল হয়ে গেছে। পাগল, মাথাতে কোনো সমস্যা আছে, গাছ নিয়ে কি করে সারাদিন। কিন্তু পরবর্তীতে যখন আমি 2000 সনে প্রথম প্রদর্শনী বাংলাদেশ বনসাই সোসাইটির সাথেই হয়, কিন্তু ওইটার পরপরই বৃক্ষ মেলাতে আমি একটা স্টল নেই। ওখানে বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেন, উনি প্রথম আমার বনসাই কেনেন, আর ওনাকে আমি গিফটও করার পরে এই যে অ্যাপ্রিসিয়েশন, পরদিন সব পত্রিকাতে আমার ছবি আসলো, সবাই দেখে অবাক, যে সেটাই আমরা হ্যাঁ, এই বলি। কাজ করে এই জায়গায় যাওয়া যায়, আর একটা এরকম কাজে কিছু একটা। চলে গেলে না, হ্যাঁ। একটা স্বীকৃতি পেয়ে গেলে এমনি পরিবার থেকে একটা সমর্থন পাওয়া যে যায়। যে কাজই করছেন সেটার প্রতি নিষ্ঠা থাকলে, ভালোবাসা থাকলে, সেটা থেকে একটা রেজাল্ট আসবেই। জি। এটাই আমাদের সবসময় বলার। অনেক ধন্যবাদ আমাদের কাজকে সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। দর্শক, এই সাথেই শেষ হলো আজকের রাঙা সকাল। আগামীকাল ঠিক 7টায় আমরা আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গে থাকুন। শুভ সকাল। শুভ সকাল।